উইকেন্ড হোক কিংবা হাতে দুদিনের ছুটি, বৃষ্টি মুখর দিন হোক অথবা কনকনে ঠান্ডা, দৈনন্দিন জীবনের কোলাহল মুক্ত পরিবেশে প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে যেতে এবং অসাধারণ সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের মধ্যে জাস্ট দুদিন কাটিয়ে নিজেকে কমপ্লিটলি রিফ্রেশ করে নেওয়ার জন্য যদি কোনো স্থান থেকে থাকে, তাহলে আমার দেখা অন্যতম একটি জায়গা হলো পাঞ্চেত রেসিডেন্সি গড়পঞ্চকোট, পুরুলিয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল সুইট অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ফ্রেশ ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে অবস্থিত পুরুলিয়ার এমন একটা সুন্দর হোটেল কাম রিসর্টে, যেখানে গেলে মনে হবে সম্পূর্ণ ভিন্ন একটি জায়গায় আমরা চলে এসেছি, যেখানে চারিদিকে সবুজের সমারোহ এবং দূর থেকে পাহাড়ের হাতছানি। দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। তবে যেহেতু সম্পূর্ণ রিসর্টটা আমি ঘুরিয়ে তোমাদের দেখাবো এবং সাথে থাকবে একাধিক ইনফরমেশন, তাই ব্লগটা যাতে বড় না হয়ে যায় আমি দুটো পার্টে ভাগ করে আজকের ব্লগটা তোমাদের কাছে দেখাবো। ফার্স্ট পার্টে আমি তোমাদের দেখাবো কলকাতা টু পুরুলিয়া জার্নি, রিসর্টের বিশেষ কিছু ব্যাখ্যা, এবং পরবর্তী পার্টটা আসবে খুবই তাড়াতাড়ি, সেখানেও তোমরা পেয়ে যাবে সন্ধ্যের ভিউ থেকে শুরু করে পরবর্তী অংশ। তো চলো আর দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। আশা করছি তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। ঘড়িতেই সময় এখন সকাল 7:30, আর আমরা কলকাতা থেকে রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। বাইরে বৃষ্টি, সাথে 90s গান আর লং ড্রাইভ, এই কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। তোমরা যারা বৃষ্টির দিনে লং ড্রাইভে যেতে পছন্দ করো, আশা করি তোমরা রিলেট করতে পারবে এই অনুভূতিটা। আর যারা এখনো বৃষ্টি মুখর দিনকে সঙ্গে নিয়ে লং ড্রাইভে যাওনি, তাদেরকে বলবো একবার এক্সপিরিয়েন্স করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে পুরুলিয়া পৌঁছাতে সময় লাগে গাড়িতে অলমোস্ট 5 ঘন্টা মতন। তবে আজকে বৃষ্টির জন্য রাস্তাঘাট একটু তুলনামূলক ফাঁকা, সেই কারণে মনে হচ্ছে আমরা টাইমের একটু আগেই পৌঁছে যাব। কিছুটা রাস্তা পেরিয়ে এসে দেখো রোদের দেখা মিলল। মেঘ আর রোদের এই লুকোচুরি খেলাকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চলেছি পুরুলিয়ার রাঙামাটির দিকে। সামনের দিকে এগিয়ে চলেছি আমরা, আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু শক্তিগড় ঢুকছে। শক্তিগড় ঢুকতেই যে নামটা সর্বপ্রথম মাথায় আসে সেটা হলো শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। আমরা যেহেতু চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম, তাই রাস্তাতেই ব্রেকফাস্ট সারার ইচ্ছা আছে, তাই বর্ধমানেরই একটি দোকানে দাঁড়িয়ে আমরা কিন্তু এবার ব্রেকফাস্টটা সেরে নেব। দেখতেই পাচ্ছ দুপাশে লাইন দিয়ে রয়েছে প্রচুর প্রচুর ল্যাংচার দোকান। সেরকমই একটি দোকানে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। দোকানের নাম হলো আদি ল্যাংচা ধাম। গতবার শান্তিনিকেতনে যাওয়ার সময়ও আমরা এই দোকানেই এসেছিলাম ব্রেকফাস্টের জন্য, তো আজকেও আবার চলে আসলাম এখানে আমরা এবার ব্রেকফাস্ট করব। বন্ধুরা, তোমরা কি জানো যে বিশেষ এই ল্যাংচা নামক মিষ্টির কেন এইরকম অদ্ভুত নাম? এই নামের পিছনে কিন্তু রয়েছে একটা সুন্দর গল্প। তোমরা যদি না জেনে থাকো গল্পটা, তাহলে আমার লাস্ট ব্লগটা তোমরা দেখে নিও। আমি বলে দিয়েছি সেখানে যে কেন এই মিষ্টির এরকম একটি অদ্ভুত নাম হলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা কচুরি, ছোলার ডাল এবং ল্যাংচা খেয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টের পর কিছুটা রেস্ট নিয়ে আবারও আমরা রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে দুর্গাপুর। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সোজা যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টি এখন নেই। এবার আমরা ঢুকছি আসানসোল, আর এখানে এসে আবারও আমরা বৃষ্টির দেখা পেলাম। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সোজা আসার পর এবার কিন্তু আমাদেরকে টার্ন নিতে হবে বাঁ দিকে, তাই বাঁ দিকে রাস্তা ধরে এবার আমরা ঢুকে যাব। আর এখানে তোমাদের বলে রাখি, পুরুলিয়া যেতে হলে এই জায়গাতে কিছুটা রাস্তা কিন্তু আমরা ঝাড়খণ্ড রাজ্যের ওপর দিয়ে যাব। দেখতেই পাচ্ছ লেখা আছে পুরুলিয়া 80 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে আমাদের কম বেশি 1 ঘন্টা মতন।
যাচ্ছি সোজা আমরা এই রাস্তা ধরে, আর এই পথে যেতেই কিন্তু দেখতে পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে ওয়েলকাম দামোদর ভ্যালি কর্পোরেশন, পাঞ্চেত ড্যাম, ধানবাদ। ডিভিসির ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি দামোদর নদীকে পাশে রেখে। আকাশে ভরা মেঘ আর তার সাথে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কি অপূর্ব দৃশ্য বন্ধুরা, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। বৃষ্টি মুখর দিনে পুরো মেঘলা আকাশ আর সাথে দামোদর নদী, আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে চোখের সামনে থেকে দেখার প্রলোভনটা ছাড়তে না পেরে গাড়ি থেকে নেমেই পড়লাম। আবারও রওনা দিলাম সামনের দিকে, আর দেখতে পাচ্ছ মেঘের চাদরে ঢাকা পাহাড় কিন্তু দূর থেকে আবছা দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা একদম পাঞ্চেত রেসিডেন্সির গেটের সামনে। এই হলো আমাদের এবারের ডেস্টিনেশন, হোটেল পাঞ্চেত রেসিডেন্সি, গড়পঞ্চকোট, পুরুলিয়া। আমরা যেহেতু আগে থেকেই হোটেল বুক করে এসেছিলাম, তাই গেটে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। সোজা আমরা চলে যাচ্ছি এবার রিসেপশনের দিকে। রিসেপশনের সামনেও রয়েছে বেশ অনেকটাই গাড়ি পার্কিং এর জায়গা। এখানে গাড়ি পার্ক করে দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে রিসেপশন। এই হলো হোটেলের রিসেপশন। তো চলো এবার আমরা রিসেপশনে গিয়ে আমাদের চেক ইনের বাকি ফর্মালিটিস গুলো কমপ্লিট করে নিই। চলে আসলাম আমরা রিসেপশনে। দেখতেই পাচ্ছ রিসেপশন এরিয়াটা বেশ অনেকটাই বড়। এখানে রয়েছে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর রিসেপশনে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে জানানো হলো স্বাগত। অঞ্জন এখানে চেক ইনের ফর্মালিটিস গুলো করছে। তো চলো আমরা চেক ইন আর চেক আউটের টাইমটা তোমাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 11টা। সমস্ত ফর্মালিটিস আমাদের হয়ে গেছে। আমরা আমাদের রুম নাম্বারও পেয়ে গেছি, রুম নাম্বার 102, আর আমরা বুক করেছিলাম ভিলেজ টেলকুপি। তো চলো এবার আমরা সরাসরি সামনের দিকে এগিয়ে যাব। রাস্তা দিয়ে এবার সোজা হেঁটে যাচ্ছি আমরা আমাদের রুমের দিকে, আর যেতে যেতে মনে হচ্ছে কোনো এক প্রকৃতির রাজ্যে চলে এসেছি, যেদিকে চোখ যাচ্ছে দু চোখ জুড়ে শুধুই সবুজের সমারোহ। আরো যেহেতু বৃষ্টি পড়ছে, সেই কারণে গাছপালা সবকিছুই যেন একদম সবুজ, সজীব আর সতেজ হয়ে রয়েছে। প্রকৃতির পাশাপাশি দেখো পুকুর, রাজহাঁস সবকিছু মিলিয়ে গ্রাম বাংলার এক অদ্ভুত সুন্দর দৃশ্য চোখের সামনে ফুটে উঠছে, ঠিক যেন পাঠ্যপুস্তকের কোনো কবিতা। পুরো হোটেলটা এতটাই বড় এরিয়া নিয়ে রয়েছে যে রিসেপশন থেকে আমাদের রুমের দিকে যেতে গাড়ি করে যেতে হবে, কিন্তু গাড়িতে না উঠে পুরো দৃশ্যটাকে চোখের সামনে অনুভব করার জন্য আমরা হেঁটে হেঁটেই এগিয়ে চললাম সামনের দিকে। সামনে এগোতেই দেখো রয়েছে পার্বণ। এই বড় যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য কিন্তু ভাড়া দেওয়া হয়ে থাকে। বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বা তোমরা যদি ডেস্টিনেশন ম্যারেজ অথবা বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠান করতে চাও, এটা বুক করে নিতেই পারো। পুরো হোটেল জুড়ে একাধিক অ্যাক্টিভিটিজের জিনিসপত্র কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখো এখানে রয়েছে ক্যাম্পিং অ্যাক্টিভিটিস, সামনে রয়েছে বিস্তৃত মাঠ এবং তার মাঝে মাঝে বসে গল্প করার জায়গাও।
আমরা আরো এগিয়ে সামনের দিকে চলে আসলাম এবং এখান থেকে আমরা চলে যাব আমাদের রুম ভিলেজ তেলকুপির দিকে। দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে ভিলেজ তেলকুপি, আর পার্কিং কিন্তু রয়েছে এদিকে। রুমে যাওয়ার আগেই চোখে পড়ল কুয়াশায় মোড়া গড়পঞ্চকোট পাহাড়, আর তার সামনেই রয়েছে আমাদের হোটেলের রুম। তো চলো এবার আমরা সরাসরি চলে যাব রুমের দিকে। ভিলেজ তেলকুপির মেন গেট দিয়ে ঢুকতেই মনে হচ্ছে আরো একটি অন্য রাজ্যে চলে আসলাম আমরা। নাকে ভেসে আসছে সোদা মাটির গন্ধ, আর তার সাথে গ্রাম বাংলার শিল্পীরা দেখো কত নিখুঁতভাবে দেওয়ালে মাটির কাজ করছেন। এত কঠিন কাজ অথচ কত সহজ সরল এবং সাবলীলভাবে করে চলেছেন। প্রতিটি দেওয়াল জুড়েই রয়েছে নিখুঁত মৃৎশিল্পের কাজ। আর যেহেতু সামনে পুজো এগিয়ে আসছে, তাই অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে মৃৎশিল্পের কাজ। এই হলো আমাদের রুম নাম্বার 102, আর এর সামনেই রয়েছে রিসেপশন এরিয়া এবং বাইরের ব্যালকনিতে বসলেই দূর থেকে দেখা যাবে গড়পঞ্চকোট পাহাড়। বুঝতেই পারছো কত সুন্দর লোকেশনে রয়েছে এই হোটেলটি। তো চলো এবার আমরা সরাসরি চলে যাব আমাদের রুম নাম্বার 102। বৃষ্টির জল পড়লে মাটি থেকে যে সোদা গন্ধটা বেরোয় সেটা আমার ভীষণ প্রিয়। আমার মতো তোমরা আর কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। আর এই গন্ধ গায়ে মেখেই আমরা চলে আসলাম আমাদের রুমের ভেতরে। রুমে ঢুকতেই চলো সবার প্রথমে তোমাদের সাথে আগে রুম ট্যুরটা শেয়ার করি। দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই বড় মাপের রুম। এপাশে রয়েছে দুটো সুন্দর চেয়ার, তার সাথে একটা সেন্টার টেবিল রয়েছে, কিং সাইজের একটা বেড, আর বেডের দুপাশে রয়েছে দুটো বেড সাইড টেবিল। বেডের ঠিক উল্টো দিকেই রয়েছে টিভি ইউনিট এবং তার সাথে রয়েছে লাগেজ রাখার একটা স্পেস। ওপরে খুব সুন্দর ছিমছাম একটা ফল সিলিং এর কাজ রয়েছে, ফ্যান রয়েছে, এসি তো আছেই, আর তার সাথে রয়েছে সুন্দর সুন্দর কার্টেন দিয়ে সাজানো। বেডরুমের দুপাশে রয়েছে দুটো বড় মাপের উইন্ডো। এপাশের উইন্ডোটা দিয়ে বাইরের দিকে যে সমস্ত মাড হাউসগুলো রয়েছে সেগুলোর একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এপাশেও রয়েছে একটা উইন্ডো, এই উইন্ডোটা দিয়ে দেখতে পাচ্ছ একদম সুন্দর গ্রিনারিস এবং রেস্টুরেন্টের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। রুমের ভেতরে বেডের সাথে দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট এবং রয়েছে দুটো টাওয়াল। এপাশের বেড সাইড টেবিলের ওপরে রয়েছে ল্যান্ড ফোন, যেখানে মেন গেট, রিসেপশন, কিচেনের ফোন নাম্বার রয়েছে। এখানে রয়েছে একটা মেনু বুক এবং এই বুকের মধ্যে কিন্তু সমস্ত ধরনের মেনু অ্যালং উইথ দ্য প্রাইস চার্ট দেওয়া রয়েছে। এখানে রয়েছে দুটো ড্রয়ার, তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারো। আর এই হোটেলের ক্ষেত্রে টি, কফি, স্ন্যাক্স এগুলো রুমে আনিয়ে নিতে পারো, তবে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য তোমাদেরকে রেস্টুরেন্টে যেতে হবে। এপাশেও রয়েছে আরো একটা বেড সাইড টেবিল, আর এখানে দুটো জলের বোতল দেওয়া রয়েছে, আর ড্রয়ারও রয়েছে বেশ স্পেসিয়াস। সেন্টার টেবিলের ওপরে দেখতে পাচ্ছ চিপস এবং স্ন্যাক্স রয়েছে। এবার চলে আসছি টিভি ইউনিটের দিকে। এখানে দেখে নি কি কি দেওয়া রয়েছে। দেখো রয়েছে চা কফির বিভিন্ন জিনিস, টিস্যু রয়েছে, কাপ রয়েছে, দুটো গ্লাস রয়েছে, আর তার সাথে কিন্তু ইলেকট্রিক কেটেলও দেওয়া রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতন গরম জল বা চা কফি এখানে বানিয়ে নিতে পারো। টিভি ইউনিটের পাশে এখানে রয়েছে ড্রেসিং টেবিল ইউনিট। এই জায়গাটা বেশ সুন্দর, অনেকটা বড়। এই রকম একটা ড্রেসিং টেবিল ইউনিট আমি কিন্তু আগে অন্য কোনো হোটেলে দেখিনি। দেখতেই পাচ্ছ এপাশে রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল ইউনিট, যেখানে রয়েছে লম্বা একটা মিরর। এখানে একটা বাকেট দেওয়া রয়েছে এবং এর মধ্যে রয়েছে শ্যাম্পু, বডি ওয়াশ, ডেন্টাল কিট এবং কোম। পাশে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ এবং এর মধ্যে হ্যাঙ্গার রয়েছে, তোমরা চাইলে তোমাদের জামা কাপড় এখানে হ্যাং করতে পারো। এবং এর ঠিক নিচেই রয়েছে একটা মিনি ফ্রিজ। অবভিয়াসলি এখন ফাঁকা রয়েছে, আমরা চাইলে কিছু জিনিস এখানে রাখতে পারি। রয়েছে একটা ডাস্টবিন, আর এর পাশেই রয়েছে এখানকার বাথরুম এরিয়া।
বাথরুমটা বেশ অনেকটাই বড়, দেখতে পাচ্ছ একটা পুরো রুমের সাইজে, যার এক পাশে রয়েছে বেসিন ইউনিট, সাথে রয়েছে মিরর, এপাশে রয়েছে কমোড, ওপরে গিজার রয়েছে, আর এখানে স্নানের জন্য শাওয়ার জোনটা করে দেওয়া রয়েছে। রয়েছে বালতি এবং মগ। বাথরুমের টাইলসটাও বেশ সুন্দর, আর ফ্লোরের মার্বেলটা কিন্তু খুবই সুন্দর। দরজা দিয়ে বাইরের দিকে চলে আসলে দেখো বারান্দাতেও রয়েছে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। সকালবেলা বা সন্ধেবেলা চা কফি হাতে নিয়ে এখানে বসে বাইরের এই সুন্দর দৃশ্যটা কিন্তু অনুভব করা যেতেই পারে। চোখের সামনেই রয়েছে রেস্টুরেন্ট, আর তার পিছনেই পাহাড়। আর এখানে দেখো একটা সুন্দর তুলসী মঞ্চ করে দেওয়া রয়েছে। মানে টোটাল হোটেলের মধ্যে এই আমাদের ভিলেজ তেলকুপিকে সেপারেট ভাবে একটা পুরো গ্রাম্য ভিউ তৈরি করে দেওয়া রয়েছে। এপাশে দেখো চোখে পড়ছে খুব সুন্দর একটা ব্রিজ। ব্রিজের পাশেও কিন্তু অনেক কিছু দেখার আছে। তো চলো আমি আস্তে আস্তে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এত সুন্দর একটা রিসর্ট এবং চারিদিকে এত কিছু দেখার আছে, রুমে বসে সময় নষ্ট না করে আমরা চটপট একটু ফ্রেশ হয়েই বাইরে চলে আসলাম পুরোটা ঘুরিয়ে দেখার জন্য। তো চলো এবার তোমাদেরকে এখানকার রুম সম্পর্কে একটুখানি আইডিয়া দিই। পাঞ্চেত রেসিডেন্সিতে বিভিন্ন টাইপের রুম অ্যাভেলেবেল। তোমরা কতজন আসছো এবং কত দিনের জন্য আসছো বা তোমাদের বাজেট কেমন, তার উপর বেস করে তোমরা রুম সিলেকশন করতে পারো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইগলুর সামনে। এটাও ওয়ান টাইপ অফ রুম, দেখতেই পাচ্ছ। সুন্দর বেশ কোজি ছোট ছোট অ্যারেঞ্জমেন্ট করা। সামনেই রয়েছে পুকুর, রাজহাঁসের ডাক ভেসে আসছে কানে। অপূর্ব সুন্দর একটা অনুভূতি আমরা এখানে এসে পাচ্ছি। মূলত যারা ক্যাম্পেনিং এর উদ্দেশ্যে এখানে আসছো বা সিঙ্গেল ভাবে বন্ধুরা মিলে আসছো, তোমরা কিন্তু এই ইগলুতে থাকতে পারো। চলো এবার ইগলুর রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। চলে আসলাম ভেতরে। দেখো এখানে রয়েছে দুটো সিঙ্গেল বেড, সাথে একটা ছোট টিভি রয়েছে, ল্যান্ডফোন রয়েছে, টিস্যু রয়েছে, চা কফির জিনিস রয়েছে। এপাশে রয়েছে মিরর, আর এদিকে রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান। খুবই ছোট একটা কোজি জায়গা। একদিন বা দুদিনের জন্য সিঙ্গেল ব্যাচেলাররা এসে তোমরা কিন্তু এখানে থাকতে পারো। মূলত যারা গড়পঞ্চকোট পাহাড় বা পুরুলিয়ার আরো অন্যান্য জায়গায় ক্যাম্পেনিং এর উদ্দেশ্যে আসছো, তোমরা কিন্তু ইগলু বুক করতে পারো। তবে এক্ষেত্রে সেপারেট কোনো টয়লেট এরিয়া নেই, কমন টয়লেট এরিয়াই তোমাদের ইউজ করতে হবে। ভিলেজ তেলকুপি থেকে বেরিয়ে সোজা সামনের রাস্তা ধরে হেঁটে হেঁটে আমরা চলে এলাম অনেকটা এগিয়ে। আর এখানে তোমাদের দেখাবো, দেখো লেফট সাইডে রয়েছে পার্কিং জোন। দেখতেই পাচ্ছ পার্কিং জোনটা অনেকটাই বড়। একসাথে প্রচুর গাড়ি কিন্তু এখানে ইজিলি রাখা যেতে পারে। পার্কিং এরিয়ার একদম সামনেই বিস্তৃত এলাকা নিয়ে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ হয়েছে। চোখের সামনেই দেখতে পাচ্ছি সুন্দর বেগুন গাছ, যেখানে বেগুন হয়ে রয়েছে। এছাড়া এখানে কিন্তু ধান থেকে শুরু করে প্রচুর রকমের শাকসবজির চাষ করা হয়ে থাকে। চারিদিকেই রয়েছে প্রকৃতির সুন্দর শোভা। দেখো এখানে জবা গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, আর ফুলের সাইজগুলো কিন্তু অনেকটাই বড়। এবার আমরা চলে আসলাম মৃত্তিকার সামনে। এটা হলো আরেক ধরনের রুম। তো চলো এবার আমরা মৃত্তিকার ভেতরে যাই আর দেখাই এখানে কত সুন্দরভাবে টিপিক্যাল গ্রাম বাংলার একটা পরিবেশ তৈরি করে রাখা রয়েছে। গেট থেকে নেমে মৃত্তিকাতে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে গরুর গাড়ি। কি সুন্দর কালারফুল একটা গরুর গাড়ি এখানে কিন্তু রাখা রয়েছে। প্রত্যেক কটা রুমে রয়েছে সুনিপুণ শিল্পকর্মের ছোঁয়া। দেখতেই পাচ্ছ লম্বা বারান্দা এবং চারিদিকে গোল করে ঘিরে রয়েছে মাটির বাড়ি। মাঝখানে করে রাখা রয়েছে তুলসী মঞ্চ।
এবং জায়গায় জায়গায় খাটিয়া পাতা। কি যে অপূর্ব এই দৃশ্য, ক্যামেরায় আমি ঠিক কতটা তোমাদের বোঝাতে পারছি আমি জানি না, তবে এত অপূর্ব দৃশ্য চোখের সামনে থেকে না দেখলে সত্যিই উপভোগ করা যাবে না। রুমের বারান্দায় রয়েছে এরকম কাঠের চেয়ার, তার সাথে সেন্টার টেবিল। প্রত্যেক কটি দেওয়ালে রয়েছে সুনিপুণ তুলির ছোঁয়া। মডার্ন অ্যামিনিটিজের সাথে গ্রাম বাংলার সুনিপুণ একটা মেলবন্ধন তৈরি করা রয়েছে প্রত্যেক কটি রুমের সামনেই। দেখতেই পাচ্ছ কাঠের দরজা এবং দরজার ওপরেও পুরনো দিনের গ্রাম বাংলার নকশা কাটা রয়েছে। বাইরে ঝুলছে লণ্ঠন আর লাইটগুলো রাখা রয়েছে মাটির তৈরি কুজোর মধ্যে। অপূর্ব সুন্দর এই ভিউ। দিনের বেলা দেখতে যতটা ভালো লাগছে রাতের বেলাও ঠিক ততটাই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি অবশ্যই তোমাদের সামনে রাতের বেলার ভিউটাও তুলে ধরবো। কেমন লাগছে বলো? খুবই সুন্দর, মানে দুদিনের রিফ্রেশমেন্টের জন্য আইডিয়াল জায়গা। র ভিলেজ, র ফরেস্ট, দুর্ধর্ষ। না আসলে না এই অভিজ্ঞতা প্রকাশ করা অসম্ভব। দেখো এখানে রয়েছে গরুর গাড়ির চাকা, আর এই জিনিসটা এখন একেবারে চোখে পড়ে না বললেই চলে। রয়েছে এখানে ঢেকি। গ্রাম বাংলার যে সমস্ত জিনিসগুলো চোখে একদম দেখা যায় না বললেই চলে, সেই সমস্ত জিনিসই কিন্তু তোমরা খুঁজে পাবে পাঞ্চেত রেসিডেন্সিতে। এখানে রয়েছে লাঙল আর এখানে রয়েছে ঢেকি। পোপোর কাছে এই জিনিসটা একেবারেই নতুন, তাই ঢেকিতে কিভাবে ধান ভাঙা হয় সেটাই দেখিয়ে দিচ্ছে ওর বাবা। এবার তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা জিনিস, যেটা আমরা এখানে আসার আগে পর্যন্ত আমরা নিজেরাও জানতাম না যে এই জিনিসটা দেখার সৌভাগ্য আমাদের হবে। তো দেখতেই পাচ্ছ মৃত্তিকার একদম মাঝখানে যে রুমটা রয়েছে সেটা হচ্ছে ঠাকুর দালান ঘর। এবং আস্তে আস্তে যদি ভেতরের দিকে চলে আসি তাহলে দেখো এখানে তৈরি হচ্ছে মা দুর্গা। বিচুলি দিয়ে বেঁধে সুন্দরভাবে মায়ের মূর্তি তৈরি করার কাজ চলছে। তো বুঝতে আর বাকি নেই, পাঞ্চেত রেসিডেন্সিতে কিন্তু দুর্গাপুজো হয়ে থাকে। এবং শিল্পীর সাথে কথা বলে আমরা জানতে পারলাম ঠাকুর তৈরির কাজ অনেকদিন আগে থেকেই শুরু হয়ে যায়। শুধু দুর্গাপুজো নয়, তার পাশাপাশি এখানে লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো, সমস্ত রকম পুজোই হয়ে থাকে। ঠাকুর বানানো থেকে শুরু করে পুজো সম্পূর্ণটাই কিন্তু এই ঠাকুর দালানেই হয়ে থাকে। গোটা ঠাকুর দালানটা দেখো কত সুন্দর করে সাজানো, সম্পূর্ণটাই হাতের কাজের তৈরি জিনিস দিয়ে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো ঘরটা। আর এপাশে রয়েছে বেদি, এই বেদিতে বসিয়েই মায়ের পুজো হয়ে থাকে। পুজোর পরে মায়ের ভাসান হয় দামোদর ড্যামে। ঠাকুর তৈরির কাজে মোটামুটি 40-45 দিন মতন সময় লাগে। আর যে শিল্পীকে দেখছো তোমরা ঠাকুর তৈরি করছেন, উনি কিন্তু এসেছেন বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে। তাহলে বুঝতেই পারছো পাঞ্চেত রেসিডেন্সিতে এসে তোমরা যদি দুর্গাপুজোর সময় রুম বুক করো তাহলে বাড়ির দুর্গাপুজোর যে অ্যাকচুয়াল ফিলিংসটা সেটা কিন্তু তোমরা এখানে এসে পেয়ে যাবে। আর সৌভাগ্যবশত তোমরা যদি মৃত্তিকাতে কোনো রুম বুক করো তাহলে তো আর কথাই নেই। ঘরের সামনে সকাল থেকে সন্ধে পর্যন্ত কানে ভেসে আসবে ঢাকের আওয়াজ, তার সাথে ধুনুচির গন্ধ। কত সুন্দর একটা অনুভূতি হতে পারে সে কথা না বললেই নয়। তবে পুজোর সময় যদি তোমরা পাঞ্চেত রেসিডেন্সিতে এসে দুর্গাপুজোটাকে চোখের সামনে থেকে দেখে উপভোগ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক দিন আগে থেকেই রুম বুকিং করে নিতে হবে। তা না হলে রুম পাওয়াটা একটু সমস্যাজনক হতে পারে। চোখের সামনে থেকে দাঁড়িয়ে ঠাকুর তৈরি এবং পুজো সম্পর্কে এত কিছু জানার সৌভাগ্য যে আমাদের হবে সেটা সত্যিই আমরা ভাবিনি। এবছর না হলেও কোনো একবার তো অবশ্যই আমরা দুর্গাপুজোর সময় আসবো পাঞ্চেত রেসিডেন্সিতে, কারণ নিজের বাড়ির পুজোর যে ফিলিংটা এখানে পাওয়া সম্ভব সেটা আমরা কোনোভাবেই মিস করতে চাই না। এত বড় একটা রিসর্ট এবং এত রকম জিনিস দিয়ে সাজানো, সেই কারণে পরিচর্যার জন্য প্রচুর লোক এখানে নিযুক্ত রয়েছেন।
পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, প্রতিটি জায়গায় ভীষণভাবে নিট অ্যান্ড ক্লিন, আর রুমগুলো কিন্তু প্রতিদিনই একবার করে ক্লিন করে দেওয়া হয়। সেফটি অ্যান্ড সিকিউরিটির দিক থেকেও এখানে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নেওয়া রয়েছে। পুরো প্রপার্টিটাই সিসিটিভি ক্যামেরার অধীন। এছাড়া রয়েছে ফায়ার এক্সটিংগুইশারও। এরপরে যে হাউসটা তোমাদের দেখাবো সেটা হলো বাঞ্জারা হাট। দেখতেই পাচ্ছ একদম পুরো টেন্টের শেপে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এখানে দুজনের থাকার মতন অ্যাকোমোডেশন ভেতরে রয়েছে। রুম খুব একটা স্পেসিয়াস না হলেও কাপলদের জন্য বা বন্ধুরা মিলে আসলে কিন্তু তোমরা এখানে থাকতেই পারো। সেপারেট টয়লেট রয়েছে, আর দেখতেই পাচ্ছ বাঞ্জারা হাটের সামনে রয়েছে দোলনা দিয়ে ঘেরা সুন্দর একটা জায়গা। প্রচুর স্পেসিয়াস খোলা মাঠ রয়েছে। সারা বছরই পাঞ্চেত রেসিডেন্সিতে আসলে তোমাদের ভালো লাগবে, তবে বর্ষাকালের যে অনুভূতিটা আমরা ফিল করতে পারছি সেটা একেবারেই আলাদা। এর পাশাপাশি বলে রাখি, শীতকালে এসেও কিন্তু তোমরা দারুণভাবে উপভোগ করতে পারবে গোটা রিসর্টটাই। চারিদিকে বিভিন্ন রকম গাছ দেখতেই পাচ্ছ। তাল গাছের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর দেখো নিচে পড়ে আছে পাকা তাল। মানে এই দৃশ্য সত্যি পাওয়া দুষ্কর। সুপারি গাছে ভরে রয়েছে সুপারি, আর দূর থেকে হাতছানি দিয়ে ডাকছে গড়পঞ্চকোট পাহাড়। চলে এলাম আমরা চিলড্রেন্স পার্কের সামনে। দেখতেই পাচ্ছ এখানে অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে চিলড্রেন্স পার্ক, যেখানে বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রাখা রয়েছে। স্লিপ রয়েছে, ঢেকি রয়েছে, দোলনা রয়েছে এবং রয়েছে আরো অনেক কিছু। পোপো তো এসে দারুণ মজা করছে। তোমাদের সাথেও যদি বাচ্চা থাকে তাহলে ওরাও কিন্তু খুব আনন্দ পাবে। খানিকটা সামনে এগিয়ে এসে দেখা পেলাম এই রকম একটি অদ্ভুত মূর্তির, এবং এটা আমার বেশ সুবিধাই হয়েছে, পোপোকে ভয় দেখানোর কাজে লাগছে। আরো সামনের দিকে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে দেখো দেখতে পাওয়া যাচ্ছে ওয়াচ টাওয়ার। তবে আজকের ভিডিওতে আমি ওয়াচ টাওয়ারের ভিউ এবং ওয়াচ টাওয়ার থেকে সামনের দৃশ্যটা যে আরো কত সুন্দর সেটা শেয়ার করছি না, তা না হলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। নেক্সট এপিসোডে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়াচ টাওয়ার থেকে গোটা হোটেল এবং পাহাড়ের অপূর্ব দৃশ্য। তাই আজকের ভিডিওটা তোমরা যারা দেখছো, নেক্সট ভিডিওটাতে কিন্তু তোমাদের অবশ্যই চোখ রাখতে হবে। চলে আসলাম আমরা হেসেল ঘরের সামনে। দেখতেই পাচ্ছ এটাই হলো হেসেল ঘর বা রেস্টুরেন্ট। তো চলো, ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চেরও সময় হয়ে গেছে। এবার আমরা রেস্টুরেন্টের ভেতরে যাব এবং পুরো রেস্টুরেন্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে শেয়ার করব এখানকার লাঞ্চের মেনু এবং ফুড কোয়ালিটি। রেস্টুরেন্টে তোমরা বিভিন্ন রকমের খাওয়ার অপশন তো পাচ্ছই, তবে কিছুটা সময় হাতে রেখে তোমরা আগে থেকে যদি অর্ডারটা প্লেস করে রাখো তাহলে কাস্টমাইজড ভাবে শুধুমাত্র তোমাদের জন্যই স্পেশাল অর্ডার নেওয়ার ব্যবস্থাও এখানে রয়েছে। যেমন পোপোর জন্য আমি ঝাল ছাড়া রান্না করতে বলেছিলাম, তো সেটাও দেখলাম খুব সুন্দরভাবেই এনারা প্রিপেয়ার করে দিয়েছেন। গোটা রেস্টুরেন্টটাই দেখতে পাচ্ছ অনেকটাই বড়, সুন্দরভাবে সাজানো, আর প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। একসাথে অনেক জনেরই খাওয়ার ব্যবস্থা করা সম্ভব। চারিদিকটা খুবই সুন্দরভাবে সাজানো। স্পেশাল যে ব্যাপারটা সেটা হলো এই রকম জানলার পাশে বসে লাঞ্চ বা ডিনার করতে করতে তোমরা কিন্তু বাইরের প্রকৃতির একটা দারুণ দৃশ্য উপভোগ করতে পারবে। চলে এসেছে আমাদের আজকের লাঞ্চ, যার মধ্যে আমরা নিয়েছিলাম সাদা ভাত, পোপোর জন্য নেওয়া হয়েছিল মাছ ভাজা, আলু ভাজা আর ঝাল ছাড়া মুসুরির ডাল। এছাড়া ছিল চিকেন, টক দই এবং স্যালাড। ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, রান্নার টেস্ট একদম পুরো মায়ের হাতের তৈরি ঘরের রান্নার মতোই। তো বন্ধুরা, এখনো পর্যন্ত তোমাদের সাথে যতটা শেয়ার করলাম পাঞ্চেত রেসিডেন্সির, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ডেফিনেটলি ভিডিওটাতে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। দিনের বেলার ভিউ আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম।
রাতের আলোয় পুরো রিসর্টটা কত যে সুন্দর লাগবে, তার সাথে ওয়াচ টাওয়ার থেকে দাঁড়িয়ে প্রকৃতির যে অপূর্ব দৃশ্যটা তোমরা পাবে এবং ব্রেকফাস্টের মেনুতে তোমরা কি কি অপশন পাবে, হোটেল বুকিং করার অপশন থেকে শুরু করে রুম রেট কত, সেই সমস্ত জানতে গেলে তোমাদের অবশ্যই চোখ রাখতে হবে এর পরবর্তী পার্টে। পরবর্তী পার্টের ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্য করে এখনো পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে হিট করে দিও, যাতে আপকামিং ব্লগের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব ফাস্ট চলে আসে। টাটা।